কমপ্লিট শাটডাউনে অচল এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে অনড় আন্দোলনকারীরা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে ফজর আলী নামে একজন ঢাকা থেকে গ্রেপ্তার, ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় 4 জনকে আটক। লালমনিরহাটের রত্নাই নদীর সেতু ও সংযোগ সড়ক নির্মাণে অনিয়ম দুর্নীতি, কাজ অসম্পূর্ণ থাকলেও তুলে নেওয়া হয়েছে পুরো বিল। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 72 ফিলিস্তিনির, আহতদের চিকিৎসা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে গাজার হাসপাতাল। এবং ক্লাব বিশ্বকাপে জয় পেয়েছে চেলসি, প্রায় 5 ঘন্টা ধরে চলা বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বেনফিকাকে 4-1 গোলে হারায় ইংলিশ জায়ান্টরা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে অচল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের অপসারণের দাবিতে অনড় আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছে সংগঠনটি। এতে পুরোপুরি বন্ধ হয়ে গেছে আমদানি ও রপ্তানি সেবা কার্যক্রম। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। রোদ বৃষ্টি উপেক্ষা করে শনিবার সকাল থেকে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের পদত্যাগ ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের নানা দাবিতে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। চেয়ারম্যানের সম্পূর্ণ আমরা পদত্যাগের নিউজটা শাস্তির হুমকি উপেক্ষা করেই পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করতে রাজধানীর আগারগাঁয়ের এনবিআর ভবন ও আশপাশের সড়কে অবস্থান নেন সারা দেশ থেকে আসা কর্মকর্তা ও কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা বলেন, সরকার চাইলে যে কোনো সময় আলোচনা হতে পারে, তবে তার আগে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। রাজস্ব আহরণকে বাধা সৃষ্টিকারী, সরকারের রোডম্যাপে বাধা সৃষ্টিকারী, অফিসারদের উপর দমন নিপীড়ন চালানোকারী এবং সর্বদা যিনি ষড়যন্ত্রে লিপ্ত থাকে, মিডিয়াকে এক কথা বলে আমাদেরকে আবার আলোচনার নামে গোপনে গোপনে সকাল থেকে এনএসআই কর্মকর্তা পাঠায়, এই ধরনের একজন ষড়যন্ত্রকারী ব্যর্থ অযোগ্য এনবিআর চেয়ারম্যানের অপসারণ ব্যতীত কোন ধরনের আলোচনার পথ খুলবে না। আলোচনায় যাওয়ার একটাই কথা, সেটি হচ্ছে যৌক্তিক রাজস্ব সংস্কারের দাবি নিয়ে যাব, যেটি করার জন্য এই মুহূর্তে প্রথম প্রতিবন্ধকতা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের মধ্যে। পলাতক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী আমলা চেয়ারম্যান পদে থাকলে কোনো সংস্কার সম্ভব নয় বলেও জানান সংগঠনটির সভাপতি। পলাতক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী যে 44 জন আমলার তালিকা করা হয়েছে, তার মধ্যে তিনি এনবিআর এর বর্তমান চেয়ারম্যান 3 নম্বরে রয়েছেন। এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে দায়িত্বে রেখে 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখের সরকার কর্তৃক জারিকৃত প্রেস বিজ্ঞপ্তির আলোকে রাজস্ব সংস্কার সম্ভব নয়। চলমান আন্দোলনের ফলে কার্যত বন্ধ হয়ে গেছে সারা দেশের কর, কাস্টমস ও ভ্যাট পরিষেবা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। এদিকে পূর্ব শর্ত ছাড়া আন্দোলন কর্মসূচি থেকে সরে আসতে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সেই সঙ্গে এনবিআর এ অচলাবস্থা নিরসনে সরকারকে দ্রুত বৈঠকে বসার আহ্বানও জানান তারা। এই আন্দোলনে ব্যবসায়ী নেতাদের ইন্ধন রয়েছে অর্থ উপদেষ্টার এমন মন্তব্যের প্রতিবাদও জানান ব্যবসায়ী নেতারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। জাতীয় রাজস্ব বোর্ডে অচলাবস্থার প্রেক্ষিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলন করেন দেশের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। এতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ও শীর্ষ ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। তারা জানান, উদ্ভূত পরিস্থিতিতে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি, বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিদেশি ক্রেতারা। আন্দোলনের কারণে গার্মেন্টস শিল্পের প্রতিদিন প্রায় 25,000 থেকে 2600 কোটি টাকা রপ্তানি ব্যাহত হচ্ছে বলে দাবি তাদের। প্রতিদিন হলো 2,500 থেকে 2600 কোটি টাকার মতো, এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিসরাপশন হচ্ছে। সৃষ্ট জটিলতার কারণে কিছু কিছু বায়ার ইতিমধ্যে এয়ার শিপমেন্ট ও রপ্তানি আদেশ বাতিলের হুমকি দিয়েছে। আন্দোলনকারীরা ট্রেড ইউনিয়নের কেউ নাই জানিয়ে হঠাৎ নোটিশ দিয়ে সব প্রতিষ্ঠানে কার্যক্রম বন্ধের সমালোচনাও করেন ব্যবসায়ীরা। 1 মাসের উপরে এই ধরনের একটা প্রতিষ্ঠান যেটা অর্থনীতির লাইফলাইন, সেইটা এরকম ভাবে সাফার করবে আর তারপরে বলবে যে বন্ধ করে দিলাম, তো এইটা তো কোনোদিন হতে পারে না। দিস ক্যানট বি অ্যাকসেপ্টেড আন্ডার এনি সার্কামস্টেন্সেস। যারা এনবিআর যারা অফিসিয়ালস, তারা কিন্তু ট্রেড ইউনিয়ন নেতা নেত্রী না, তারা কিন্তু ট্রেড ইউনিয়নের মতো নোটিশ দিয়ে আপনার কর্মবিরতি পালন করতে পারে না।
অচল অবস্থা নিরসনে আন্দোলন পরিহার করে উভয় পক্ষকে আলোচনার টেবিলে বসার তাগিদ দেন ব্যবসায়ী নেতারা। এনবিআর চেয়ারম্যানের অপসারণ চান না বলেও জানান তারা। বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় একটি দক্ষ, হয়রানিমুক্ত জাতীয় রাজস্ব বোর্ড গড়ার লক্ষ্যে এর সার্বিক সংস্কার বা আধুনিকায়নকে সমর্থন করে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ কোনো মতেই কাম্য নয় এবং তা কোনো প্রকার সফলতা নিয়ে আসবে বলে আমরা মনে করি না। সবাই সংস্কার চায় উল্লেখ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব বলে জানান ব্যবসায়ীরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি নিয়ে মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। এতে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, জনগণের ভোটের অবমূল্যায়ন রুখতে সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করতে হবে। পরে দলটির পক্ষ থেকে 16 দফা দাবি উত্থাপন করা হয়। ফাহিম ইউসুফের রিপোর্ট। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই মহাসমাবেশ। দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে সমাবেশে উপস্থিত হন জামায়াত, এনসিপি সহ কয়েকটি দলের শীর্ষ নেতারা। বলেন, ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামীর বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট কোন নামে কোন ব্যক্তিকে সামনে রেখে কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না। নতুন সংবিধান প্রণয়নের জন্য অবশ্যই বাংলাদেশে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। উচ্চকক্ষ নিম্নকক্ষ হবে নাকি সমগ্র নির্বাচন পিয়ারের ভিত্তিতে হবে, সেটি রাজনৈতিকভাবে আগে ঐক্যমতে পৌঁছাতে হবে। প্রধান উপদেষ্টার কিছু ভূমিকায় জনগণের মধ্যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের দাবি জানান তিনি। আপনি জাতির কাছে, জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন, বিং এ হেড অফ দি গভর্নমেন্ট একটা কথা বলবেন, রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন, কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন। এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে। নির্বাচনের আগে যে শর্ত, মানবতা বিরোধী গণহত্যাকারীদের বিচার অবশ্যই দ্রুত দৃশ্যমান করতে হবে। দেশের ইসলামী দলগুলোকে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম বলেন, জনগণের ভোটের অবমূল্যায়ন রুখতে সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করতে হবে। কারো ভোট যাতে অবমূল্যায়ন না হয় সেই ব্যবস্থা করতে হবে। তাই আগামী নির্বাচনে সংসদের উভয় পক্ষে অবশ্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি, যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি। মহাসমাবেশে সংখ্যানুপাতিক নির্বাচন, জুলাই সনদ ঘোষণা সহ 16 দফা দাবি উত্থাপন করা হয় দলটির পক্ষ থেকে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। আনুপাতিক হারে নির্বাচন বাস্তবসম্মত নয়, বাংলাদেশের জন্য প্রযোজ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নির্বাচন বিলম্ব অথবা হতে না দেওয়ার উদ্দেশ্য থেকেই স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবি তোলা হচ্ছে বলেও মনে করেন তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজন করা হয় জিয়াউর রহমান যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সংশয় জানান, সবাইকে একমত হতেই হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের এমন উদ্দেশ্য থাকলে ঐক্য হবে না। সবাইকে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে, এই যদি নিয়ত হয় তাহলে কি ঐক্যমত্য হবে? আমরা আলোচনা করছি, কাছাকাছি আসছি, জাতির জন্য যেটা মঙ্গল হবে সেটা আমরা ধারণ করছি। এভাবেই আমরা সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাব এবং এই সংস্কার তো আজকেই শেষ হবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এই সংস্কার এমনভাবে তারা করতে চাচ্ছেন যে সংবিধানে আমরা এমন সংস্কার ঢুকাবো কেউ যেন এই সংস্কার আর বিলুপ্ত না করতে পারে। সেটা তো বাইবেল নয়, ধর্মগ্রন্থ নয়।
অনুষ্ঠান শেষে কিছু রাজনৈতিক দলের আনুপাতিক হারে নির্বাচনের দাবি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সালাউদ্দিন আহমদ। বাংলাদেশের বাস্তবতায় এবং ইতিপূর্বে সংস্কার কমিশনে আমাদের সাথে যেভাবে আলোচনা হয়েছে, সেই পিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐক্যমত পাইনি। আর তাছাড়া বাংলাদেশে এই আনুপাতিক হারে নির্বাচনের জন্য কোনো ইতিহাস নাই এবং সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নাই। বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেটা একটা নতুন আইডিয়া, যার জন্য অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা পৃথিবীর বহু দেশে হয়েছে, সেটা কখনো দেখেছি আমরা আমাদের এই দেশের জন্য প্রযোজ্য নয়, এবং যেখানে যেখানে প্রযোজ্য আছে সেখানে অনেক জটিল অবস্থা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি উদ্দেশ্যমূলক বলেও মন্তব্য করেন তিনি। আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায়, তাদের একটু উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশের নির্বাচন না হওয়া। প্রধান উপদেষ্টার কার্যালয় ও নির্বাচন কমিশন থেকে ঘোষণা এলেই রাজনৈতিক দলগুলো নির্বাচনের সময় নিয়ে আশ্বস্ত হবে বলে জানান সালাউদ্দিন আহমদ। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এবং নির্বাচন কমিশন থেকে অথবা উভয় পক্ষ একই সাথে প্রেসে যখন বলবে, জাতিকে যখন জানাবেন, তখনই আমরা প্রকৃতপক্ষে আশ্বস্ত হব যে আমরা সেই সময়ে নির্বাচনটা পাচ্ছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে বসত ঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পরে ঘটনার মূল অভিযুক্তকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 15 দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসেন ভুক্তভোগী নারী। বৃহস্পতিবার রাত আনুমানিক 10টার দিকে অভিযুক্ত ফজর আলী ভুক্তভোগীর বাড়িতে গিয়ে জোর করে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে, পরে তাকে ধর্ষণ করে। এই ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ফজর আলীকে ঢাকার সায়দাবাদ থেকে রোববার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল করার অভিযোগে 4 জনকে আটক করেছে পুলিশ। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, এই ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছেন। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রতিদিন 50 জনের উপর ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে কিনা, আর জেলা স্বাস্থ্য বিভাগ কি বলছে? জি, যেটা বলছিলেন আপনি, আমি একটা বিষয় জানা রাখি। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন যে ডেঙ্গু আক্রান্ত উপজেলার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন করে 50 জনের উপর আসলে আক্রান্ত হচ্ছেন, যেখানে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা এবং চিকিৎসার মধ্যে একটা মত পার্থক্য আমরা দেখতে পেয়েছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে জেলা প্রতিদিন গড়ে 50 জনের উপর ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। সেদিক থেকে জেলা সিভিল সার্জনের যে তথ্য, এই তথ্যের সাথে মিল নেই। এই নিয়ে আসলে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি আমরা দেখতে পেয়েছি। সেদিক থেকে বলি, কুমিল্লায় এখন পর্যন্ত 2100-র উপর আসলে ডেঙ্গু রোগে আক্রান্ত শনাক্ত হয়েছে এবং জেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 70 উপজেলা 70 স্বাস্থ্য কেন্দ্র রয়েছে এবং কুমিল্লা জেনারেল হসপিটাল এবং কুমিল্লা মেডিকেল হসপিটালে চিকিৎসা নিচ্ছে ডেঙ্গু রোগীরা। এবং সেই দিক থেকে বলি, কুমিল্লার সচেতনতার লক্ষ্যে আমি দেখেছি যে এই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সবগুলো নেওয়া হয়েছে। এবং একটি দাউদকান্দি উপজেলায় খন্দকার মোশাররফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আসলে আমরা দেখেছি গতকালকে 50 জনের অধিক সিনিয়র কনসালটেন্ট এবং ডাক্তার এখানে সেবা দিয়েছেন এবং সকল ডেঙ্গু পরীক্ষা করেছেন। সকলের জন্য সকল কিট এবং ডেঙ্গু রোগীদের জন্য যতজন ব্যবস্থা তারা গ্রহণ করেছেন। এবং এই দিক থেকে কুমিল্লা 27টি ওয়ার্ডে সিটি কর্পোরেশন আমি দেখেছি ডেঙ্গু মশক নিধনের জন্য প্রধান মেশিন দিয়ে কুমিল্লা বিবেক সংগঠন, কুমিল্লা টিভি সহ যারা রয়েছে কুমিল্লা জাতীয় বিরোধী দলের বিএনপি নেতৃবৃন্দ কাজ করছেন একযোগে। তবে চিকিৎসার জন্য আমাদেরকে জানিয়েছেন ডেঙ্গুর যে ভয়াবহতা আমরা দেখতে পেয়েছি কুমিল্লাতে, এই ভয়াবহতা রোধ সচেতনতা একমাত্র এবং আশঙ্কা না হয়ে আতঙ্কিত না হয়ে সকলকে একযোগে আঙ্গিনা পরিষ্কার করতে হবে। এবং জেলায় যে ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে সকলকে হসপিটালে আসার জন্য এবং চিকিৎসা নেওয়ার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা সকলে আসুন এবং সেই জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য উনি
সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। আমাদেরকে আরো তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসক এবং সিভিল সার্জন সমন্বয় কমিটি গঠন করেছেন, যেখানে ডেঙ্গুর মশক নিধনের জন্য সকল ব্যবস্থা সিটি কর্পোরেশন সহকারে একযোগে একটা কমিটি গঠন করে সকল আঙ্গিনা পরিষ্কার করার জন্য সকলকে বলা হয়েছে। বিশেষ করে বাসাবাড়ি, ফুলের টব এবং কুমিল্লার যত ধরনের বাসাবাড়ি রয়েছে এবং এই ছিল কুমিল্লার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বশেষ। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। কুমিল্লায় ডেঙ্গু বেড়েই চলেছে, সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। কুমিল্লায় 7 বছর বয়সী মাদ্রাসা ছাত্রকে অপহরণের 8 দিন পর জামালপুর থেকে উদ্ধার করেছে র্যাব 14। এ সময় আটক করা হয়েছে অপহরণ চক্রের 2 জনকে। শনিবার রাত 11টার দিকে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব 14 এর কোম্পানি কমান্ডার শেখ মুতাজুল ইসলাম। তিনি জানান, গেল 21 জুন কুমিল্লার মোহনগঞ্জের একটি মাদ্রাসা থেকে শিশু রাসেলকে অপহরণ করে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে শিশুটির মা রোজিনা বেগম থানায় একটি মামলা করেন। এই সময় অপহরণ চক্রের সদস্যরা বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে। শনিবার রাতে জামালপুর ছন্টি এলাকা থেকে শিশুকে উদ্ধারের পাশাপাশি সোহেল ও ইমরান নামে 2 জনকে আটক করা হয়। অপহৃত হওয়ার পরে বাচ্চার মাতা মনোহরগঞ্জ থানাতে মামলা করে, যে ভিকটিম তার পরিবারের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে 15 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল এবং এক এক সময় এক এক জায়গায় তারা স্থান দেয়, কখনো আব্দুল্লাহপুর, কখনো ধনবাড়ি উপজেলা। চক্রটি একটু প্রযুক্তিগত দিক দিয়ে তারা ভালো জ্ঞান রাখে বলে আমাদের কাছে মনে হয়েছিল, এই জন্য ধরতে একটু সময় লেগেছে, বাট আমরা সর্বশেষ তাদের চক্রের 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকি সদস্যদেরকে আমরা গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলমান। 2022-23 অর্থ বছরে লালমনিরহাটের রত্নাই নদীর ওপর 120 মিটার সেতু ও সংযোগ সড়ক নির্মাণে হয়েছে বড় ধরনের অনিয়ম। সরকারি অর্থ আত্মসাৎ আর ক্ষমতার জোরে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে। মাঠ পর্যায়ে কাজ অসম্পূর্ণ থাকলেও তুলে নেওয়া হয়েছে পুরো বিল। দুদকের অনুসন্ধানে এসব তথ্য উঠে এলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কার্যকর কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি। সহকর্মী জামাল বাদশার রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। লালমনিরহাটের মোগলহাটে রত্নাই নদীর ওপর নির্মিত সেতু ও সংযোগ সড়ক 2016-17 অর্থ বছরের বরাদ্দে নির্মাণ কাজ শুরু হয় 19 অক্টোবর 2016 থেকে, যা শেষ হওয়ার কথা ছিল 25 অক্টোবর 2017। পরবর্তীতে 3 দফায় মেয়াদ বাড়ানো হয়। এই সময়ে স্রোত প্রতিরোধ কাজে 42% ও সংযোগ সড়কে 6% কাজ কম হলেও বিল তুলে নেওয়া হয় পুরোপুরি। জামানতের অর্থ তোলার নিয়ম 1 বছর হলেও তোলা হয়েছে মাত্র 36 দিনের মাথায়। এই ঘটনায় দুদক গেল 25 মার্চ এলজিইডির 7 কর্মকর্তা ও 2 ঠিকাদারের বিরুদ্ধে মামলা করে। মামলায় তৎকালীন সময়ের এলজিইডি লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুর কাদের ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইয়াজুর রহমান, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মান্নাফ, সহকারী প্রকৌশলী মোহাম্মদ শফিউল ইসলাম রিফাত, উপসহকারী প্রকৌশলী প্রেমানন্দ রায়, হিসাব রক্ষক মনোরঞ্জন রায় এবং সুরমা অ্যান্ড আবু বকর জয়েন্ট ভেঞ্চারের প্রোপাইটার ঠিকাদার KM বদরুল আহসান, ঠিকাদার মোহাম্মদ আয়ুব আলীর বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে দুদক। অভিযোগ উঠেছে সে সময় স্থানীয়দের বাধা আপত্তি সব উপেক্ষা করে ঠিকাদার ও এলজিইডি নিজেদের মতো করে কাজ চালিয়ে যায়। বর্তমানে সেতুর পাশের সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দৃশ্যমান। ব্রিজটা নির্মাণ করতে 4 বছর লাগছে। তা এলাকার লোক মনে করেন যে বাধা দিয়েছিল, কাজ হয় নাই। আবার ওই পাশে মনে করেন যে ব্রিজটা ভেঙে গেছিল। ব্রিজটা কাজ হয়েছে বটে, ভালো আছে, আমাদের চলাফেরার সুবিধা আছে। দীর্ঘদিন সময় লাগছে, তবে আমরা ভালো করার জন্য বলছিলাম, তা ওরা ওদের মতো ওরা কাজ করে চলে গেছে। দুদকের মামলার পরেও অভিযুক্ত কেউ বরখাস্ত হননি। তবে লালমনিরহাটে কর্মরত বর্তমান এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, অফিসিয়ালি চিঠি পেলে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। এখন পর্যন্ত আমাদের অফিসিয়ালি আমাদের কাছে কোনো যারা এই বিষয়ে যাদের বিরুদ্ধে কমপ্লেন হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া বা এই ধরনের কোনো কিছু এখানে আসেনি এখন পর্যন্ত। অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম নিরপেক্ষ প্রকৌশলীদের দ্বারা পরিমাপ গ্রহণ করে স্লোপ প্রোটেকশন কাজের 5,88,957.62 টাকা এবং সেতুর সংযোগ সড়ক নির্মাণে 1,16,200.45 টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। এছাড়া কাজ সমাপ্তির মাত্র 36 দিন পরেই জামানতের 6,90,241 টাকা উত্তোলন করে আত্মসাৎ করার প্রমাণ পায়।
এ যেন সেতুর গায়ে শুধু লোহা আর কংক্রিট নয়, লেগে আছে দুর্নীতির ছাপ। দুদক মামলা করলেও জবাবদিহির প্রশ্নে এখনো নিরুত্তর সংশ্লিষ্ট দপ্তর। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে পাহাড়ি ছড়ায় ঢলের পানিতে ভেসে আসা কয়লা কুড়িয়ে জীবিকা নির্বাহ করেন 50টি গ্রামের দরিদ্র মানুষ। কিন্তু সায়রাত মহাল নীতিমালা অনুযায়ী ভেসে আসা কয়লার মালিক রাষ্ট্র। এ নিয়ে জেলা প্রশাসক জানান, ভাসান মহল ইজারার মাধ্যমে তাদের সমস্যা নিরসনের চেষ্টা করছে সরকার। সহকর্মী শাহবাজ উদ্দিন মান্নার তথ্য ও ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের লাকমাছড়া দৃশ্য দেখলে মনে হবে মাছ ধরছেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু মাছ নয়, পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা কয়লা কুড়ানোর কাজ করছেন তারা। প্রতিদিন ভোরে কোদাল, জাল, বেলচা, বস্তা, রশি, বাঁশের খুঁটি, ছাঁকনি নিয়ে আসেন কয়লা কুড়াতে। 10 থেকে 12 ঘন্টা টানা ঢলের হিমশীতল পানিতে ভিজে এ কাজ করেন তারা। সারাদিনে 2 বস্তা কয়লা সংগ্রহ করতে পারেন। প্রতি বস্তা কয়লার স্থানীয় বাজার দর 300 থেকে 400 টাকা। সরকারের সায়রাত মহাল নীতিমালা অনুযায়ী ভেসে আসা কয়লার মালিক রাষ্ট্র। এই কয়লা কুড়ানো, পরিবহন ও বিক্রি অবৈধ। কিন্তু পেটের দায়ে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ও উত্তর শ্রীপুর ইউনিয়নের 50টি গ্রামের হতদরিদ্র পরিবারের লোকজন কয়লা কুড়িয়ে জীবিকা নির্বাহ করেন। গরিব মানুষ ইন্ডিয়াতে নিয়ে চড়াই দেবার কি আমরা তুলি দলদা কয়লা বাইসায় পরে মানুষ জালদা হয়ে যেত, জালদা কয়লা তুলে 1 বস্তা, আধা বস্তা, 2 বস্তা, 3 বস্তা গুলাইলে। আর আমরা তো ইন্ডিয়াতে গিয়ে আনি না, আমরা বাংলাদেশে চড়া আমাদের তুলি, মানে আমরা লইয়া যাইতে পারি না, বেচতে পারি না, চুরি জারি কত কিছু করে দেয় পেছন লাগে। এদিকে জেলা প্রশাসক জানান, ভাসান মহাল নীতিমালার আয়ত্তায় ইজারা দিলে তারা বৈধভাবে কয়লা কুড়ানোর কাজ করতে পারবে। ইজারার মাধ্যমে এটি সমাধানের চেষ্টা চলছে। তাদের বিকল্প কর্মসংস্থানের উপায় নাই দেখে তারা এই কাজটা করে। তারা যদি বিকল্প কর্মসংস্থানে তাদের প্রস্তাব থাকে যে এই বিষয়ে তার দক্ষতা আছে, তাকে কোনো কিছু পুঁজি দেওয়া দরকার কিংবা কোনো প্রশিক্ষণ দেওয়া দরকার, সেই বিষয়ে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এখানকার বেকারদের কর্মসংস্থান নিশ্চিতে সরকারের উদ্যোগ দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।